ক্লাস 10 এর সিলেবাসের আজকে আমরা আলোচনা করব যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। এটা তোমাদের এখান থেকে 6 নম্বর বোর্ড এক্সামে আসবে। একটা এমসিকিউ একটা আসে, এসিকিউ দুটো, আর 3 নম্বর একটা। তো গত বছর এসেছিল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা মৃদু আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি জিনিস বা কার উপর ভিত্তি করে, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। তো বাকি বিষয়গুলো আমাদের দেখে নিতে হবে কি কি গুরুত্বপূর্ণ, সেগুলো আমি অবশ্যই জানাবো। তার আগে চ্যাপ্টারটা একবার রিভাইজ করে নেবো, পুরোটা সম্পূর্ণ বুঝে নেবো। বুঝে নেওয়ার পর তোমাদের জন্য বিষয়গুলো কোন প্রশ্নগুলো ভালো করে করতে হবে বিগত চ্যাপ্টারের মতন এই চ্যাপ্টারে আমি সেটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো এবং ভালো করে অবশ্যই করতে থাকো। তো প্রথম আমরা করবো যেটা তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে পদার্থের শ্রেণী বিভাগ। লেখাটা দেখা যাচ্ছে কিনা এখন আমরা দেখে নেবো ঠিক করে। তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে পদার্থের শ্রেণী বিভাগ আমরা করব। তো প্রধানত তড়িৎ পরিবহন ক্ষমতা অনুসারে জানি আমরা কি জানি, একটা হচ্ছে সুপরিবাহী পদার্থ, একটা হচ্ছে অর্ধপরিবাহী, একটা হচ্ছে কুপরিবাহী পদার্থ। তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমরা এইভাবে ভাগ করছি সুপরিবাহী, যারা পরিবহন ক্ষমতা খুব বেশি তাদের সুপরিবাহী বলে। সুপরিবাহী পদার্থকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো ধাতব পরিবাহী, একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে প্রথম ভাগে যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে ভালো তাদের আমরা সুপরিবাহী পদার্থ বলি। তার মধ্যে একটা হলো ধাতব পরিবাহী, উদাহরণ আমি পড়ে আসছি। একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এটাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটির প্রধান বিষয়। তারপরে চলে আসি অর্ধপরিবাহী। যাদের পরিবহন ক্ষমতা সামান্য কম সুপরিবাহীর তুলনায়, তাদের আমরা অর্ধপরিবাহী বলি। আর একটা হচ্ছে কুপরিবাহী। তাহলে এই হচ্ছে আমাদের প্রধান তিনটে ভাগ, যেটাকে আমরা প্রথমটা হলো সুপরিবাহী, যাদের পরিবহন ক্ষমতা ভালো, তার দুটো ভাগ আমি দেখালাম। তো সেটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হলো ধাতব পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো এই সুপরিবাহী পদার্থকে মানে ধাতব পরিবাহী যারা, তাদের ক্ষেত্রে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। যারা ধাতব পরিবাহী হবে সেখানে যারা পরিবহন ক্ষমতা খুব বেশি এবং যেখানে তড়িৎ পরিবহন ঘটাবে, এটাকে অ্যাকচুয়ালি ইলেকট্রন পরিবাহী বলা যায়। ইলেকট্রন পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো ধাতব পরিবাহী যারা, তাদের ক্ষেত্রে তড়িৎ পরিবহন ঘটে ইলেকট্রনের মাধ্যমে। তাদের যে মুক্ত ইলেকট্রন থাকে তারা তড়িৎ পরিবহন ঘটায়। তাহলে এবার আমরা চলে যাই একটুখানি, তাহলে ধাতব পরিবাহী কারা বললাম, যাদের ক্ষেত্রে আমরা ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। এটাকে আর একটাও ভাবা যায়, আর একটাও ভাগ হতে পারে, সেটা হচ্ছে কিছু কিছু অধাতব পরিবাহীও আছে, তাই এটাকে আমরা অধাতব পরিবাহীও রাখতে পারি এর মধ্যে। যেমন গ্রাফাইট, গ্যাস কার্বন, এদের আমরা বলতে পারি যারা অধাতব পরিবাহী। তো ধাতব পরিবাহী যারা, তাহলে এইটা এটা এই প্রথম দুটোকে আমরা নাম দিতে পারি একটা, এটাকে বলে থাকি ইলেকট্রন পরিবাহী। মানে এদের ক্ষেত্রে ইলেকট্রন তড়িৎ পরিবহন ঘটায় এবং তড়িৎ পরিবহনের শেষে রাসায়নিক কোনো পরিবর্তন ঘটবে না। রাসায়নিক পরিবর্তন ঘটবে না ইলেকট্রন পরিবাহী বা ধাতব পরিবাহী আর অধাতব পরিবাহীর ক্ষেত্রে। তাহলে ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাহলে ইলেকট্রন পরিবাহী কারা,
ধাতব ও অধাতব পরিবাহীর ক্ষেত্রে সব অধাতব পরিবাহী নয়, যারা পরিবহন করতে পারে তাদের অধাতব পরিবাহী বলছি আমরা। পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। এবং মনে রাখতে হবে, এবং এই পরিবহনে রাসায়নিক কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, তাহলে ধাতব এবং অধাতব পরিবাহী যারা, তাদের ক্ষেত্রে ইলেকট্রন তড়িৎ পরিবহন ঘটায় এবং এদের ক্ষেত্রে তড়িৎ পরিবহনের ফলে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। ঠিক আছে, তাহলে ধাতব পরিবাহীর মধ্যে আমরা বলতে পারি উদাহরণ হিসাবে, তোমরা সবাই জানো ধাতব পরিবাহীকে আমরা বলতে পারি কপার, আয়রন, বিভিন্ন যে কোনো ধাতু, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সোনা, রূপো, সিলভার, এর পরিবহন ক্ষমতা জানি বেশি। তো এগুলোকে আমরা ধাতব পরিবাহী, এদের ক্ষেত্রে যে মুক্ত ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন থাকে, তারা তড়িৎ পরিবহনে সাহায্য করে। আর অধাতব পরিবাহী কারা? তোমরা পড়েছো কার্বনের কিছু রূপভেদ আছে, যেমন গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে, গ্যাস কার্বন। তোমরা যখন এসি বা পরিবর্তী প্রবাহ শিখেছিলে, সেখানে যে পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে পরিবর্তী ডায়নামো, সেখানে গ্যাস কার্বনের ব্রাশ ব্যবহার করা হয়। সেই স্লিপ রিং বা স্প্লিট রিং এর মধ্যে, স্লিপ রিং বা স্প্লিট রিং এর সাথে দুটো ব্রাশ থাকে, সেগুলো ওর সঙ্গে ঘুরতে পারে না, সেগুলো গ্যাস কার্বন নির্মিত। তো এগুলোই হচ্ছে ধাতব এবং অধাতব, মানে ইলেকট্রন পরিবাহী প্রধানত দুটো ভাগ, একটা হচ্ছে ধাতব, একটা অধাতব পরিবাহী। তো এদের দুটোকে বলা হচ্ছে ইলেকট্রন পরিবাহী। তার মানে এখানে ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, ইলেকট্রন এখানে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করছে এবং এখানে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটবে না। মানে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন পরিবাহী বা ধাতব এবং অধাতব পরিবাহী সম্পর্কে আলোচনা। এগুলো তোমাদের পড়তে হবে, মনে রাখতে হবে ধাতব পরিবাহী কারা এবং সেখানে কি কারা তড়িৎ পরিবহন ঘটাতে সাহায্য করে। আর ধাতব পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন যখন গতিশীল হয় তখন সেখানে তড়িৎ প্রবাহ চলে। ইলেকট্রন কখন যায়? যদি কোনো ধাতব পরিবাহীর তার নির্দিষ্ট একটা রোধ থাকে, সেই পরিবাহীর দু প্রান্তে যদি বিভব পার্থক্য সৃষ্টি করা যায়, মানে ব্যাটারি যোগ করা যায়, তাহলে সেখানে আমরা কি জানি, কোনো একটা যদি পরিবাহী হয়, যদি একটা ধাতব পরিবাহী বলি, দু প্রান্তে যদি একটা ব্যাটারি জুড়ে দিই, একটা প্লাস এদিকে মাইনাস, তাহলে ইলেকট্রনগুলো কোন দিকে যাবে? ইলেকট্রনগুলো মুভ করবে টুয়ার্ডস মাইনাস টু প্লাসের দিকে। ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন ঘটাবে এবং এটাই, এবং তড়িৎ প্রবাহটা কোন দিকে যাবে আমরা জানি, তড়িৎ প্রবাহের দিক হচ্ছে ইলেকট্রন প্রবাহের উল্টো দিকে, এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ। ইলেকট্রন প্রবাহ নেগেটিভ থেকে পজিটিভে, আর তড়িৎ প্রবাহ হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, উল্টো দিকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ধাতব পরিবাহী এবং অধাতব পরিবাহী বা ইলেকট্রন পরিবাহী সম্পর্কে বিষয়। এই জায়গাগুলো একটু দেখবেন। এরপর আমরা চলে আসি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এই চ্যাপ্টারে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এটা
হ্যাঁ, ধাতব পরিবাহী বা অধাতব এগুলো হচ্ছে কঠিন, এটা মনে রাখতে হবে। তার মধ্যে পারদটা হচ্ছে ধাতব পরিবাহী, সেটা তরল। মনে রাখতে হবে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যারা, তাদের ক্ষেত্রে অবস্থাটা কেমন হবে। ইলেকট্রন পরিবাহীর ক্ষেত্রে ছিল কঠিন, এর ক্ষেত্রে অবস্থাটা হচ্ছে গলিত বা উপযুক্ত কোনো দ্রাবকের দ্রবীভূত অবস্থায় যে সকল পদার্থ, অ্যাকচুয়ালি যৌগিক পদার্থ মনে রাখতে হবে, আর ইলেকট্রন পরিবাহীগুলো কিন্তু মৌল বা মৌলিক পদার্থ। আর গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে, নতুন পদার্থ সৃষ্টি হয়। ঘটে তাদের বলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা, তাহলে কন্ডিশনটা কি, গলিত বা কোনো দ্রাবকে দ্রবীভূত অবস্থা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোনো দ্রাবকে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করবে এবং তড়িৎ পরিবহনের ফলে নতুন পদার্থ সৃষ্টি হবে বা উৎপন্ন হবে, রাসায়নিক পরিবর্তন ঘটবে এবং রাসায়নিক পরিবর্তন ঘটে সেই সকল পদার্থকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মানে বিশ্লেষ্য মানে ভেঙে যাবে, তড়িৎ প্রবাহ পাঠালে পদার্থটা ভেঙে গিয়ে নতুন নতুন পদার্থ উৎপন্ন হচ্ছে। একদমই সহজ আমরা দেখতে পাই। যদি ধরো, এটা তোমরা ঠিক করে লিখে নেবে, ধরো একটা পাত্রে কি করলাম, কিছুটা লবণ জল নিলাম, সোডিয়াম ক্লোরাইড প্লাস জল। তোমরা এটা করে দেখো বাড়িতে পারলে, খুবই সহজ। একটা পাত্রে সোডিয়াম ক্লোরাইড আর লবণ আর জলের মিশ্রণ দিলাম, দিয়ে কি করলাম, দুটো পেরেককে এর ভিতর ডুবিয়ে দিলাম। যে একটা 9 ভোল্টের ব্যাটারি নিয়ে, 9 ভোল্টের ব্যাটারিগুলো এরকম দেখতে হয়, দোকানে গেলে কিনতে পেয়ে যাবে 9 ভোল্টের ব্যাটারি। কিরকম দেখতে হয়, 9 ভোল্ট। ব্যাটারি নিয়ে এর সঙ্গে জুড়ে দিলাম, এটা প্লাস এটা মাইনাস। তো এই যে দুটো পেরেক ব্যবহার করছি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ চালনা করতে গেলে যে জিনিস লাগে তাকে বলে তড়িৎ দ্বার। তড়িৎটা কার সাহায্যে পাঠাবো, পাঠালে কি দেখা যাবে, এখান দিয়ে আমাদের কি হচ্ছে, আমাদের এই যে দুটো তড়িৎ দ্বার, দুটো পেরেকে ওখানে দেখতে পাওয়া যায়, এটা কিন্তু বুড়বুড়ি কেটে অক্সিজেন আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তো কোনটায় কি গ্যাস হবে সেটা আমি পরে বলছি, কারণ আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করবো, এটা তোমরা বাড়িতে করে দেখতে পারো, খুব সহজ প্র্যাকটিক্যাল, বোঝা যাবে। তো তড়িৎ বিশ্লেষণ করতে গেলে দুটো জিনিস লাগে, এই দুটোকে বলা হয় তড়িৎ দ্বার
বা ইলেকট্রোড, ইলেকট্রোড বা তড়িৎদ্বার যার সাহায্যে তড়িৎটাকে পাঠাবো, ডাইরেক্ট পাঠানো কিন্তু যাবে না। তো ছবিটা তোমরা ঠিক করে করে নেবে, দুটোতেই দেখতে পাবো আমাদের গ্যাস নির্গত হচ্ছে এখান দিয়ে বুলবুলি আকারে অবজারভেশন করতে পারবো, দেখতে পারবো চোখে, এগুলোতে যেহেতু ডুবিয়ে দিয়েছি। দুটোতে দুরকম গ্যাস নির্গত হবে, একটা অক্সিজেন, একটা জলের ভিতর যে হাইড্রোজেন অক্সিজেন আছে, এখান থেকে আমরা পরীক্ষাটা করে খুব সহজেই বুঝিয়ে দিতে পারবো। তো তোমরা এটা বাড়িতে করতে পারো, এটা খুবই একটা সহজ পরীক্ষা। তো এই তো গেল আমাদের প্রাথমিক তড়িৎ বিশ্লেষ্য, এবং তাহলে এখানে যে দুটো লাগছে সেগুলো একটু পড়ে ফেলি। এখন আমাদের বাকি আছে অর্ধপরিবাহী, ওগুলোতে আমি ফিরে আসছি পরে। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে তাহলে অবস্থাটা হতে হবে গলিত বা দ্রাবকে দ্রবীভূত। তাই যদি হয় তাহলে অবস্থাটা দ্রাবকে দ্রবীভূত বা গলিত। তো এটা আমি লিখছি পরে আবার। তো আমরা যদি দুটো বিকারে তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাহলে কি অবস্থায়, গলিত বা দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলে তড়িৎ পরিবহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটবে এবং সেখানে নতুন পদার্থ উৎপন্ন হবে, তাকে বলা যায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার একটা বিকারে কিছুটা নিলাম লঘু H2SO4 দ্রবণ, আর এখানে নিলাম লঘু অ্যাসিটিক অ্যাসিড। দ্রবণ মানে জলীয় দ্রবণ। দুটো বিকারে নিলাম, দিয়ে একইভাবে এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালাম। প্রথম যে আমরা প্রসেসটা করেছি, এখানেও পাঠালাম। ব্যাটারি দিয়েছি, এটা প্লাস, এরভাবে দেখাচ্ছি, আমি ব্যাটারি আঁকছি না, বলো 9 ভোল্টই ব্যবহার করা হবে, তোমরা বাড়িতে করার চেষ্টা করতে পারো। অ্যাসিটিক অ্যাসিড মানে ভিনিগার নিলে, ভিনিগার নিয়ে দেখবো তো দেখা যাবে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এখান যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে মানে বুলবুলি যে কাটছে সেটা খুব দ্রুত হচ্ছে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড নিলে দেখা যাচ্ছে বিয়োজনটা, এটাকে বিয়োজন বলা হচ্ছে, তড়িৎ বিয়োজন, তড়িৎ বিয়োজনটা খুব ধীর গতিতে হচ্ছে। তো বিয়োজনের স্পিড বা বিয়োজনের মাত্রার গতির উপর ভিত্তি করে তাহলে এটার ক্ষেত্রে কি দ্রুত বিয়োজন, এর ক্ষেত্রে দেখা যাবে কি দেখা যাবে, দেখা যায় হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দ্রুত বিয়োজন, মানে বিশ্লেষণটা দ্রুত হচ্ছে, মানে এখানে দ্রুত হারে গ্যাস নির্গত হচ্ছে বুলবুলি আকারে, কিন্তু এর ক্ষেত্রে ধীরে বিয়োজন হচ্ছে। তার মানে বিয়োজনের স্পিড তার উপর ভিত্তি করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা দুটো ভাগে ভাগ করব। তাহলে দেখো এটা 9 ভোল্ট, এর ক্ষেত্রে বিয়োজনের মাত্রা বেশি, মানে লঘু সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে প্রায় সব অণুই বিয়োজিত হয়, সেই জন্য দ্রুত হারে বিয়োজনটা হচ্ছে। আর এর ক্ষেত্রে সব অণু বিয়োজিত হবে না, আংশিক বিয়োজন, বিয়োজনের মাত্রা কম। ঠিক আছে, তো এইভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। যারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাদের আমরা দুটো ভাগে ভাগ করব।
এক নম্বর হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর 2 নম্বর মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যাদের ক্ষেত্রে বিয়োজনের মাত্রাটা বেশি, মানে প্রায় সকল অণুই বিয়োজিত হয় এবং দ্রুত হারে হয়, তাদের বলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য লঘু সালফিউরিক অ্যাসিড, কয়েকটা উদাহরণ দিই। গলিত NaCl, মানে খাদ্য লবণ গলিত বা জলে দ্রবীভূত হতে পারে। সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের দ্রবণ NaOH দ্রবণ, এরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর মৃদু কণা যারা আংশিক বিয়োজিত হবে, সম্পূর্ণ বিয়োজিত হবে না, এবং যাদের ক্ষেত্রে বিয়োজনের মাত্রাটা হবে কম, তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন দেখলাম CH3COOH অ্যাসিডিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড HCOOH, কার্বনিক অ্যাসিড, H2CO3 কার্বনিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। তাহলে এদের ক্ষেত্রে কি, তাহলে কিসের উপর ভিত্তি করে এই প্রশ্নটা গত বছর এসেছে? তাহলে বিয়োজনের মাত্রা যাদের ক্ষেত্রে বেশি হবে বা সম্পূর্ণ সকল অণুই বিয়োজিত হবে, তারা হলো তীব্র, আর যাদের ক্ষেত্রে সকল অণু বিয়োজিত হবে না এবং বিয়োজনের মাত্রা কম হবে, তারা হচ্ছে মৃদু। তাহলে আমরা বুঝতে পারলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দু রকম, একটা হলো তীব্র, একটা মৃদু। এবার চলে আসি, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা তড়িৎ বিশ্লেষণ করছি। তাহলে তড়িৎ বিশ্লেষণ করা হয় কিভাবে? এই যে একটা ধরো কন্টেনার নিয়েছি, পাত্র নিয়েছি, তাহলে এখানে কি আছে? তাহলে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে যা করব সেটা হচ্ছে এইটা যেটা নিলাম তরলটা, তাহলে কি কি কন্ডিশন? গলিত বা দ্রাবকে দ্রবীভূত অবস্থায় সেই পদার্থটাকে বলা হচ্ছে। তাহলে এটা হলো তড়িৎ বিশ্লেষ্য থাকলো। এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য দুটো তড়িৎ দ্বার ব্যবহার করা হয়, আমি বলেছি কথাটা। এই দুটো তড়িৎ দ্বার, এবার এই তড়িৎ দ্বার দুটো তড়িৎ কোষের সঙ্গে যুক্ত হবে। একদিকে প্লাস একদিকে মাইনাস। এখানে একটা চাবি দিয়ে দিলাম, তো যেটা যে তড়িৎদ্বারটা প্লাসের সঙ্গে যুক্ত থাকবে সেটা হচ্ছে অ্যানোড। তাহলে এখানে দেখো এই যে প্লাস, প্লাসের সঙ্গে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস। প্লাসের সঙ্গে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তাকে বলা হচ্ছে অ্যানোড। তাহলে এই দিকেরটা হলো অ্যানোড, আর এইদিকে যেটা মাইনাস সেটা হচ্ছে ক্যাথোড। আর যে পাত্রে করা হবে, যে পাত্রের মধ্যে আমরা যে বিকারের মধ্যে পদার্থটা নিলাম এবং সেটাকে বলা হচ্ছে ভোল্টামিটার। এই যে পাত্রটা নিলাম এটাকে বলা হচ্ছে ভোল্টামিটার। তড়িৎ বিশ্লেষণ যার ভেতর করা হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ ঘটাতে গেলে আমাদের কি কি লাগছে? দুটো তড়িৎদ্বার লাগছে, একটা ক্যাথোড একটা অ্যানোড। আর কি লাগছে? আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগছে। যে পাত্রে করছি সে দুটো হচ্ছে, এই দুটো হলো তড়িৎদ্বার, ক্যাথোডকে অ্যানোডকে বলা হয় তড়িৎদ্বার। কোনটা কোনটা? ক্যাথোড আর অ্যানোড।
তাহলে ক্যাথোড অ্যানোড হলো তড়িৎদ্বার, তড়িৎ কোষ বা তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য যার সাহায্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আমরা পাঠাবো। এবার যখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ পাঠানো হবে তখন কি হয়, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো আয়নে বিয়োজিত হয়ে যায়। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়ন বিয়োজন সেটা কি করা হয় একটু দেখে নিই। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়ন বিয়োজন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়ন বিয়োজন। তো আমরা জানি বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ হচ্ছে তারা সমযোজী যৌগ। সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা তড়িৎ পরিবহন অক্ষম হয়। তো তার জন্য সামান্য পরিমাণ অ্যাসিড, ক্ষার বা লবণ মিশিয়ে নেওয়া হয়। তো সেক্ষেত্রে যদি বলি লঘু সালফিউরিক অ্যাসিড, তাহলে বিয়োজনটা কিভাবে, বিয়োজন দেখাতে গেলে একটা বহুমুখী তীর দিতে হবে। লঘু সালফিউরিক অ্যাসিড আমি এখানে 1 নম্বর 2 নম্বর দিয়ে এই কটা প্র্যাকটিস করবে, যেগুলো পড়িয়ে দেবো। এটাকে ভাঙলে তাহলে পাচ্ছি 2H+, দুটো H+ আয়ন পাবো, একটা সালফেট আয়ন পাবো। 2 নম্বর, জল যদি নিই, জলের মধ্যে অ্যাসিড, তাহলে জলও বিয়োজিত হবে সেক্ষেত্রে, H+, OH-। 3 নম্বর আমরা বলি ধরো গলিত NaCl, গলিত NaCl যদি নিই তাহলে Na+ Cl-। যদি NaOH নিই, NaOH দ্রবণ নিই, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ধর্ম কি হবে, Na+ OH-। যদি 5 নিই, তড়িৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে নিলাম ধরো অ্যাসিটিক অ্যাসিড, তাহলে সেটা কি করে ভাববো, CH3COO- H+। এর ক্ষেত্রে মনে রাখতে হবে যেগুলো জৈব অ্যাসিড তাদের ক্ষেত্রে লাস্টের Hটা এখান থেকে বিয়োজনটা হয়। 4টে H আছে কিন্তু দেখতে পাচ্ছি একটা H+ পাচ্ছি। 6 নম্বর, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, NH4+ OH-। যদি কার্বনিক অ্যাসিড নিই, সেক্ষেত্রে কি হবে, H+ প্লাস বাইকার্বনেট HCO3-। যদি নিই গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড নিলে কি হবে, H+ HSO4- বাইসালফেট আয়ন। যদি নিই লঘু নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড লঘু গাঢ় একই রকম হবে, তাহলে কি হবে, H+ NO3-। 10 কপার সালফেট দ্রবণ নিলে কপার সালফেট কি করে ভাঙবে, কপার CO2+ SO4-। ঠিক আছে, তাহলে এইভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোর আয়ন বিয়োজন কিভাবে হয় সেটা তোমাদের দেখিয়ে দেওয়া হলো। তো এইভাবে যে 2 রকম আমাদের বিয়োজন হচ্ছে, এছাড়াও আমি কয়েকটা দেখাচ্ছি। এরপর ধরো আমরা লিখলাম 10টা হলো, 11 নম্বরটা আমি এখানে মুছে দিয়ে লিখছি, তোমরা ঠিক করে লিখে নেবে এখানেই। যদি
সিলভার নাইট্রেট তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তীব্র লিখে দিলাম, তাহলে কি হবে Ag প্লাস NO3 মাইনাস। যোজ্যতাগুলো খেয়াল রাখতে হবে, নাইট্রেটের ক্ষেত্রে +1, সিলভারের ক্ষেত্রে তাহলে সরি নাইট্রেট -1, তাহলে সিলভার হচ্ছে +1। ধরো বললাম অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 মানে অ্যালুমিনিয়াম, তাহলে 2Al3 প্লাস অ্যালুমিনিয়ামের যেটা 3 3O 2 মাইনাস অ্যালুমিনিয়াম। যদি নি AlF3 তাহলে কি হবে Al3 প্লাস 3F মাইনাস। ক্লোরাইডের যেটা 1, অ্যালুমিনিয়ামের যেটা হচ্ছে 3। 15 নম্বর 14 নম্বর নিলাম ধরো নিকেল সালফেট, নিকেল প্লাস সালফেট 2 মাইনাস। 2 মাইনাস লিখতে পারো, দুটো মাইনাস লিখতে পারো, লিখলেই হলো, সেটা লিখি নরমালি। 15 নম্বর ধরো লিখলাম লঘু HCl H প্লাস Cl মাইনাস। তো তোমরা এই 15টা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আয়ন বিয়োজন, সেগুলোকে কোন ক্ষেত্রে, প্রথমটাকে বলা হচ্ছে প্লাস আয়ন, যেটা উৎপন্ন হয়েছে প্লাস আয়নগুলো হলো ক্যাটায়ন, ক্যাটায়ন মানে হচ্ছে প্লাস আয়নগুলো, তাহলে এইগুলো সব ক্যাটায়ন। এইটা এখানে এইটা এগুলো ক্যাটায়ন, আর অ্যানায়নগুলো হচ্ছে ঋণাত্মক আয়ন বা মাইনাস আয়নগুলো হচ্ছে অ্যানায়ন, এগুলো হচ্ছে মাইনাস। তাহলে এইভাবে এই 15টা ভালো করে প্র্যাকটিস করবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিভাবে গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন নিয়োজিত হয় সেটা আমাদের এবার দেখে নিলাম। এই 15টা উদাহরণ ভালো করে প্রত্যেকে প্র্যাকটিসে রাখবে। এরপর আমরা চলে আসি আমাদের পদার্থের যে শ্রেণীবিভাগের এগুলো আমরা করেছিলাম প্রথমেই, তার মধ্যে অর্ধপরিবাহী আর কুপরিবাহী পদার্থের ভাগটা আমি বিশ্লেষণ বা ব্যাখ্যা করিনি, সেটা একটু বলে নিই। তারপর আমরা তড়িৎ বিশ্লেষণের নীতিতে চলে যাব, কোন নীতির উপর ভিত্তি করে তড়িৎ বিশ্লেষণ হয়, এবং সেখান থেকে বেশ কিছু উদাহরণ দেখব। তো একটা পদার্থ ছিল হচ্ছে অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টর। মনে রাখতে হবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে, তাহলে ধাতব পরিবাহী বা অধাতব পরিবাহী যারা, মানে ইলেকট্রন পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করছে কারা, ইলেকট্রনরা। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ক্যাটায়ন অ্যানায়ন দু রকম আয়ন তড়িৎ পরিবহন করছে। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে যারা তড়িৎ পরিবহন করে তাদের বলা হয় ইলেকট্রন ও হোল বা গর্ত। ইলেকট্রন হলো মাইনাস, হোল হচ্ছে প্লাস। এই দুই প্রকার আধান বাহক সেমিকন্ডাক্টরের মধ্যে, সেমিকন্ডাক্টর মানে পুরোপুরি কন্ডাক্টর নয়, সেমি, সেই জন্য অর্ধপরিবাহী। আধান বাহক সেমিকন্ডাক্টরের মধ্যে তড়িৎ পরিবহন ঘটায়। এদের ক্ষেত্রে
ক্ষমতা সুপরিবাহী পদার্থের তুলনায়, মানে আগে যেগুলো বললাম ইলেকট্রন পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, সুপরিবাহীর তুলনায় অনেক কম। ওকে, তো অর্ধপরিবাহীর মধ্যে কি কি? বিশুদ্ধ বিশুদ্ধ অর্ধপরিবাহী দুটো ভাগ, একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, তারা কারা কারা? সিলিকন, জার্মেনিয়াম, আর একটা ভাগ হলো অবিশুদ্ধ অর্ধপরিবাহী। কারা অবিশুদ্ধ অর্ধপরিবাহী? নির্দিষ্ট এরাই, এদের মধ্যে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধির জন্য বিশুদ্ধ অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধির জন্য এর মধ্যে কিছু অপদ্রব্যগুলো কি কি? ফসফরাস, বোরন, দুটো লিখে দিলাম, মেশানো হয়। মিশিয়ে দু রকমের অবিশুদ্ধ অর্ধপরি পাওয়া যায়, মেশানোর ফলে দু রকমের অর্ধপরিবাহী পাওয়া যায়। একটার ক্ষেত্রে ইলেকট্রনের মুখ্য ভূমিকা নেয় পরিবহন করতে, একটার ক্ষেত্রে হোল মুখ্য ভূমিকা নেয় পরিবহন করতে। সেই কারণে যেখানে ইলেকট্রন অবিশুদ্ধ অর্ধপরিবাহী দুখানা, একটা হচ্ছে পি টাইপ মানে ধনাত্মক টাইপ মানে প্লাস, আর একটা হচ্ছে এন টাইপ মানে নেগেটিভ টাইপ, যেটার ক্ষেত্রে ইলেকট্রন মুখ্য ভূমিকা নেয়, সেটা হলো এন টাইপ। আর একটা হচ্ছে এটা আউট অফ সিলেবাস, তাও জেনে রাখার জন্য আমি বলে দিলাম। এই হচ্ছে অর্ধপরিবাহী, তাদের তড়িৎ পরিবহন ক্ষমতা সুপরিবাহী পদার্থ বা ধাতব অধাতব পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তুলনায় অনেক কম। আরেকটা কথা মনে রাখবো, এই অর্ধপরিবাহী পদার্থ পরম শূন্য উষ্ণতায় মানে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, মানে হচ্ছে 0 কেলভিন, 0 কেলভিন উষ্ণতায় 0 কেতে অন্তরকের মতো আচরণ করে। অন্তরক বা হচ্ছে কুপরিবাহী। কুপরিবাহী মানে একটা ভাগ আছে যারা তড়িৎ পরিবহন করতেই পারে না, তাহলে এই হচ্ছে অর্ধপরিবাহী এবং কুপরিবাহী। তার মানে বুঝে নিলাম যারা তড়িৎ পরিবহনে অক্ষম তাদের কুপরিবাহী বা অন্তরক পদার্থ বলে। ইনসুলেটর মানে কাঠ, কাঁচ, এগুলো হচ্ছে অন্তরক পদার্থ, এবোনাইট। তো এই হচ্ছে অর্ধপরিবাহী এবং কুপরিবাহী পদার্থ সম্পর্কে আলোচনা। এরপর আমরা চলে যাব তড়িৎ বিশ্লেষণে। তো ক্যাটায়ন আর অ্যানায়ন, এই যে দু প্রকার আধান তৈরি হচ্ছে, দু প্রকার আধান মানে আয়ন, তারা যখন তড়িৎ বিশ্লেষণ করা হবে, যেগুলো প্লাস আয়ন মানে ক্যাটায়ন, তারা যাবে হচ্ছে ক্যাথোডের দিকে,
তাহলে তড়িৎ বিশ্লেষণে আমাদের দুই রকম আয়ন থাকে, একটা হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন মানে প্লাস আয়নগুলো কোথায় যায়? ক্যাথোডে যাবে। ক্যাথোডে গিয়ে ইলেকট্রন প্লাস মানে হচ্ছে ইলেকট্রন কম আছে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ক্যাটায়নরা কোথায় যাবে? ক্যাথোডে, মানে নেগেটিভ তড়িৎ দ্বারা যাবে। আর অ্যানায়নগুলো কোথায় যাবে? অ্যানোডে গিয়ে, অ্যানায়ন মানে নেগেটিভ মানে ইলেকট্রন বেশি আছে, তারা বর্জন করবে অ্যানোডে। অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে, সে না হয় বুঝলাম। তো এই যে বিভিন্ন আয়নগুলো হয়, বিভিন্ন যে আয়নগুলো হয় ক্যাটায়ন অ্যানায়নগুলো, তো ক্যাটায়নগুলোর ক্ষেত্রে যাদের তড়িৎ ধনাত্মকতা কম তারাই কিন্তু ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করার তাদের ক্ষমতাটা বেশি, কারণ তাদের ক্ষেত্রে কম পরিমাণ শক্তি লাগছে। তো যাদের ক্ষেত্রে তড়িৎ ধনাত্মকতা কম হবে তাদের ক্ষেত্রে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, কারণ ইলেকট্রন গ্রহণ করতে গেলে যে পরিমাণ শক্তি অপচয় হবে সেই শক্তির পরিমাণটা কম। তাহলে যে সকল ক্যাটায়নের তড়িৎ ধনাত্মকতা মানে ইলেকট্রোপজিটিভিটি কম, তারা সহজে ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে, কারণ এদের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণের জন্য কম শক্তি ব্যয়িত হয়। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে কি হচ্ছে? ইলেকট্রন গ্রহণের জন্য যে পরিমাণ শক্তি লাগছে তার পরিমাণটা অবশ্যই কম, এই কারণে এরা খুব সহজেই ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো সেগুলো এবার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা অনুসারে কে আগে ইলেকট্রন গ্রহণ করবে সেই অনুসারে বা তড়িৎ ধনাত্মকতার নিম্নক্রমে আয়নগুলোকে সাজিয়ে একটা সারি তৈরি করা যায়, তাকে বলে তড়িৎ রাসায়নিক শ্রেণী। তো তড়িৎ রাসায়নিক শ্রেণীটা তোমাদের একটু মনে রাখতে হবে, সেটা আমরা একবার দেখে নেব। লেখাটা তোমরা ঠিক করে লিখে নেবে, মুছে দিলাম। তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণী, তাহলে এই শ্রেণীটা কি অনুসারে হচ্ছে? এই শ্রেণীটা কি? ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা অনুসারে আমার ক্যাটায়নগুলোকে আমরা কতগুলো সারিবদ্ধভাবে সাজাতে পারি। যত উপর থেকে নিচে যাব তত তাদের তড়িৎ ধনাত্মকতা কমবে, এবং তড়িৎ ধনাত্মকতা কমে গেলে কি হবে? তত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, ইলেকট্রন যে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে ক্যাটায়নগুলো তার বৃদ্ধি পাবে। একদম সবচেয়ে বেশি পটাশিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সবচেয়ে কম, কারণ এর ক্ষেত্রে তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম,
অ্যালুমিনিয়াম। তাহলে দেখো পটাশিয়ামের থেকে ক্যালসিয়ামের বেশি, ক্যালসিয়ামের থেকে সোডিয়ামের বেশি, সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি, ম্যাগনেসিয়ামের থেকে আমার অ্যালুমিনিয়ামের বেশি। এরপর আমাদের চলে আসছে জিঙ্ক, তারপরে আয়রন, নিকেল, এরপর চলে যেটা 1 2 3 4 5 6 7 8, 9 নম্বর হচ্ছে এসএন, 10 নম্বর হচ্ছে পিবি, 11 নম্বর হচ্ছে হাইড্রোজেন, 12 নম্বর হচ্ছে কপার, 13 নম্বর হচ্ছে মার্কারি, 14 নম্বর হচ্ছে সিলভার, 15 নম্বর হচ্ছে গোল্ড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিরিয়াল। 15টা যে লিখে দিলাম এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, চেষ্টা করবে মনে রাখার, তাহলেই হবে। তো এই হচ্ছে, তাহলে যত উপর থেকে নিচে যাচ্ছি তাহলে সবচেয়ে বেশি, তাহলে এখানে কয়েকটা যদি দিই, কয়েকটা ধরো লিখলাম, দিলে বলে ধরো কপার, এসএন, আয়রন, এদের বললো ক্রম অনুসারে সাজাও। তাহলে এদের ইলেকট্রন ক্যাথোডে ইলেকট্রন গ্রহণের প্রবণতা অনুসারে সাজালে শর্ট কোশ্চেন আসতে পারে। কি পাচ্ছি? গোল্ড গ্রেটার দ্যান সিলভার, গ্রেটার দ্যান কপার, গ্রেটার দ্যান, দেখো এই সাইডে আমি আস্তে আস্তে উপরে রয়েছে এসএন, গ্রেটার দ্যান এ। ওকে, তাহলে এইভাবে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যে আয়নগুলো নিচে থাকবে তাদের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বাড়বে যত আমরা, তাহলে উপর থেকে নিচে গেলে এই কথাটা লিখে দিই। সুতরাং উপর থেকে নিচে গেলে ক্যাটায়নগুলি ক্যাথোডে মুক্ত হওয়ার, ক্যাথোডে মুক্ত হওয়া মানে ক্যাথোডে ইলেকট্রন ত্যাগ করবে, সরি গ্রহণ করবে, দিয়ে পরমাণুতে পরিণত হবে ধাতব মৌলে। ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তার মানে যদি ধরো আছে সোডিয়াম আয়ন আর হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন মুক্ত হবে, আবার হচ্ছে হাইড্রোজেন কপার, তাহলে কপার মুক্ত হবে। ঠিক আছে, তাহলে উপর থেকে যত নিচে যাব তাহলে সোডিয়াম হাইড্রোজেন থাকলে কে যাবে? হাইড্রোজেন, হাইড্রোজেন সিলভার থাকলে যাবে সিলভার। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই শ্রেণীটা মুখস্থ করার চেষ্টা করবে, মনে রাখার চেষ্টা করবে। তাহলে কি হলো? পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, তারপরে আছে নিকেল, জিঙ্ক এবার আয়রন, নিকেল, এসএনপিপি, তারপরে হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড। ঠিক আছে, এই কটা মনে রাখতে হবে। এই শ্রেণীটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা অনুসারে সাজানো হলো। এরপর আমরা দেখে নেবো, তাই এগুলো তো হলো ক্যাটায়ন। অ্যানায়নগুলোর ক্ষেত্রে কি হয় সেগুলো একটু দেখি। অ্যানায়নের ক্ষেত্রেও যত সারিতে নিচের দিকে থাকবে তাদের ক্ষেত্রে অ্যানোডে মুক্ত হওয়ার প্রবণতা বাড়বে, অর্থাৎ সেখানে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়বে যত উপর থেকে নিচের দিকে যাবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যানায়ন। আগেরগুলো ক্যাটায়নগুলো হলো।
অ্যানায়নগুলোর ক্ষেত্রে আমরা দেখব প্রথম হচ্ছে সবচেয়ে বেশি প্রবণতা কম ফ্লুরাইড F মাইনাস ফ্লুরাইডের হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। তারা তড়িৎ ঋণাত্মকতা যাদের কম হবে তারা অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জনের প্রবণতা বৃদ্ধি পাবে। অক্সাইড অক্সাইডের হচ্ছে 2 মাইনাস, ফ্লুরাইড হলো অক্সাইড হলো, তাহলে সালফেট, নাইট্রেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সাইড। তাহলে উপর থেকে নিচে গেলে তাহলে যে সকল অ্যানায়নে তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি কম তারা সহজে অ্যানোডে ইলেকট্রন বর্জন করে মুক্ত হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কম নিচে কে আছে? হাইড্রোক্সাইড। সুতরাং মুক্ত হওয়ার প্রবণতা অনুসারে সারি সাজালে হাইড্রোক্সাইড গ্রেটার দেন আয়োডাইড, গ্রেটার দেন ব্রোমাইড, গ্রেটার দেন ক্লোরাইড। তোমাদের সবগুলো লাগবে না, তোমাদের ব্রোমিন, আয়োডিন, ফ্লুরিন এগুলো লাগবে না, যেগুলো লাগবে সেগুলো বলছি। ক্লোরাইড সবগুলো লিখে দিই। গ্রেটার দেন নাইট্রেট, NO3 মাইনাস, সরি Na3 মাইনাস হবে, নাইট্রেট, সালফেট। দেখতে পাচ্ছি সালফেট কিন্তু অনেক উপরে। তাহলে যদি আমাদের OH থাকে আর সালফেট থাকে তাহলে OH এর প্রবণতাটা বেশি হবে। ওকে, গ্রেটার দেন অক্সাইড, গ্রেটার দেন ফ্লুরাইড। তাহলে এই হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অ্যানায়ন এবং ক্যাটায়নের। এই কথাটা খুব মনে রাখতে হবে। যাদের ক্ষেত্রে তড়িৎ ধনাত্মকতা বেশি তারা আমার ক্যাথোডে যেতে পারে, সেই ক্যাটায়নগুলো সহজে মুক্ত হতে পারে, তারা ধাতব মৌলতে পরিণত হয়। আর যারা অ্যানায়নগুলো সাধারণত এখান থেকে গ্যাস উৎপন্ন হয়, গ্যাসীয় মৌলগুলো, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এই দুটো শ্রেণী মনে রাখার চেষ্টা করবো। যেগুলো কেটে দিলাম মনে রাখা দরকার নেই, আমাদের OH মনে রাখবো, ক্লোরাইডটা মনে রাখবো, যে কটা মনে রাখা সেগুলো বক্স করে দিচ্ছি। নাইট্রেট এই কটা মনে রাখলেই হবে, 4টে 5টা, 1 2 3 4 5, ওখানেও তাই কয়েকটা, 15টা মনে রাখতে হয় না। হাইড্রোজেনের নিচের গুলো মনে রাখবে, কয়েকটা ছোটখাটো মনে রাখবে, তোমাদের বইতে দেখবে যেগুলো দরকার। তাহলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যাদের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা কম তারা সহজে অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে মুক্ত হবে। মানে সেখানে কোনো গ্যাসীয় পদার্থ, যদি আমাদের ক্লোরাইড হয় তাহলে ক্লোরিন গ্যাস, OH থেকে আমরা পাবো হচ্ছে জল আর হচ্ছে অক্সিজেন, অক্সিজেন গ্যাস পাবো। আচ্ছা, সালফেট থেকে, সালফেট সাধারণত হয় না, জলীয় দ্রবণ নিলে OH আগে চলে আসে। তাহলে এই কটা আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। যে শ্রেণীটা লিখে দিয়েছি শ্রেণীটা খুবই গুরুত্বপূর্ণ, তড়িৎ রাসায়নিক শ্রেণী। এরপর আমরা চলে আসছি পরবর্তী আমাদের টপিক তড়িৎ বিশ্লেষণ। কয়েকটা উদাহরণ দেখবো। সেটা হচ্ছে প্রথম হচ্ছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ। এখানে তড়িৎদ্বার ব্যবহার করব প্লাটিনাম তড়িৎদ্বার। ক্যাথোড অ্যানোড হিসেবে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হবে। ঠিক আছে, তাহলে NaCl এর যদি তড়িৎ বিশ্লেষণ, তাহলে গলিত NaCl কে ভাঙলে জল নেই কিন্তু গলিত অবস্থা, তাহলে গলিত NaCl কে ভাঙলে আমরা কি কি পাবো? NaCl থেকে ভাঙলে আমরা Na প্লাস Cl মাইনাস, এই দুটো আয়ন পাই। তাহলে এইটা হলো আমাদের ক্যাটায়ন, এটা হলো অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন চলে যাবে ক্যাথোডে, তাহলে ক্যাথোড বিক্রিয়া কি হবে? ক্যাথোডে গিয়ে কি করবে? ক্যাথোড বিক্রিয়া। ঠিক এইভাবে লিখতে হবে,
ক্যাথোডে কারা যায়, ক্যাটায়নরা যায়, গিয়ে সেখানে কি করে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে কি হবে, সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে ধাতব সোডিয়াম রূপে অধক্ষিপ্ত হবে, এটা হচ্ছে সলিড। ধাতব সোডিয়াম রূপে ক্যাথোডের গায়ে জমা হবে। আর অ্যানোড বিক্রিয়া কি, অ্যানোডে কারা যাবে, ক্লোরাইড, সেখানে কি করবে, সে একটা ইলেকট্রন বর্জন করবে। দেখো ইলেকট্রন এই যতগুলো গ্রহণ করবে কিন্তু ঠিক ততগুলোই বর্জন করবে। দিয়ে ক্লোরাইড মূলক, দিয়ে দুটো ক্লোরাইড মূলক মিলে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে এবং সেটা অ্যানোড দিয়ে বুড়বুড়ি আকারে বেরোতে থাকবে এবং দেখতে পাবো সেটা ক্লোরিন গ্যাস নির্গত হচ্ছে। তাহলে ক্যাথোডে পেলাম ধাতব সোডিয়াম, অ্যানোডে পেলাম ক্লোরিন গ্যাস। এবার এটা যদি হয় NaCl এর লঘু জলীয় দ্রবণ, জলটা বেশি NaCl কম, NaCl এর লঘু জলীয় দ্রবণ নিলে তাহলে কি কি থাকছে, জল থাকছে, NaCl থাকছে। তাহলে NaCl এর বিয়োজনটা NaCl এর জলীয় দ্রবণ নিলে NaCl যেমন ভাঙবে ঠিক তেমনি জল আছে, তাহলে জলটা ভাঙবে। তাহলে দেখো এখানে সোডিয়াম তো তড়িৎ রাসায়নিক সংখ্যা উপরে আছে, হাইড্রোজেন নিচে আছে, তাহলে হাইড্রোজেনের হচ্ছে প্রবণতা বেশি আর OH নিচে আছে, OH এর বেশি। তাহলে এখানে কিন্তু ক্যাথোডে যাবে ক্যাথোডে পেলাম হাইড্রোজেন গ্যাস আর OH যাবে অ্যানোডে, OH একটা ইলেকট্রন বর্জন করবে, করে OH মূলকে পরিণত হবে। এই চারটে OH মূলক মিলে দুই অণু জল আর অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, তাহলে এটা গ্যাস। তাহলে এই হচ্ছে আমাদের NaCl এর লঘু জলীয় দ্রবণে ক্যাথোডে এবং অ্যানোডে কি হয় সেটা দেখুন। যদি গাঢ় হতো তাহলে কিন্তু অন্যরকম হতো, গাঢ় হলে কিন্তু বিক্রিয়াটা একটু আলাদা হতো। সেখানে ক্যাথোডে হাইড্রোজেন পেতাম আর অ্যানোডে পেতাম ক্লোরিন। যেহেতু গাঢ় জলীয় দ্রবণ তাই সেখানে ক্লোরাইড আয়নটা তোমাদের দেবে না আশা করি, ঠিক আছে। তো এরপর যদি দেখি লঘু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ, যেগুলো তোমাদের সিলেবাসে আছে, লঘু সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ। তাহলে লবণযুক্ত জলে তড়িৎ বিশ্লেষণ দেখলাম আর গলিত সোডিয়াম ক্লোরাইড দেখলাম। 3 নম্বর লঘু H2SO4 দ্রবণের দ্রবণ, যদি আমি দ্রবণ পুরো কথা লিখলাম না, যদি দ্রবণ নিই তাই লঘু সালফিউরিক অ্যাসিড কি করে ভাবে আমরা জানি। H2SO4 এর বিয়োজনটা শিখেছি, 2H প্লাস SO4 ডবল মাইনাস, আর জল আছে H প্লাস ওকে। তাহলে কে যাবে, ক্যাটায়ন তো প্লাস দুটোই হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন যাবে ক্যাটায়নে আর সালফারের থেকে OH নিচে, তাহলে OH যাবে। তাহলে ক্যাথোড বিক্রিয়া
ক্যাথোডে এইচ ক্যাটায়ন একটাই আছে, তাহলে ক্যাথোডে পেলাম হাইড্রোজেন গ্যাস। আর অ্যানোডে কে যাবে সালফেটের থেকে, OH এর ক্ষেত্রে আমাদের এনার্জিটা কম লাগে তড়িৎ ঋণাত্মকতার ভিত্তিতে, তড়িৎ ধনাত্মকতা বাড়লে। আচ্ছা, অ্যানোড বিক্রিয়া অ্যাকচুয়ালি এটা মানে ডিসচার্জিং পোটেনশিয়াল মানে আধান ডিসচার্জিং এর ক্ষেত্রে যে পোটেনশিয়াল বা শক্তি লাগে, যে বিভব লাগে, তাহলে এখানে যে OH, মনে রাখবো OH থাকলে, জল থাকলে কিন্তু একই রকম হবে, তাই এটা মূলক নয়। ইলেকট্রন বর্জন করলো, হলো OH মূলক, 4টে OH মূলক মিলে এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, OH এর সব ক্ষেত্রে কাজে লাগবে। 2 অণু জল প্লাস অক্সিজেন গ্যাস, তাহলে অ্যানোডে দেখবো অক্সিজেন গ্যাস পাওয়া গেল, আর ক্যাথোডে দেখবো হাইড্রোজেন গ্যাস পাওয়া গেল। অ্যাসিডযুক্ত জল এবং লবণযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে কি কি ঘটে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের অ্যাসিডযুক্ত জল এবং লবণযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণ দেখতে পেলাম, এবং সেখানে ক্যাথোডে আর অ্যানোডে কি উৎপন্ন হচ্ছে সেটাও দেখে নিলাম। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে, খুব ইম্পর্টেন্ট, গত বছর যেহেতু আসেনি, এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণ অ্যাসিডযুক্ত বা লবণযুক্ত বা ক্ষারযুক্ত জলে, আর হচ্ছে যদি একটা ক্ষারযুক্ত জল দেখিয়ে দিই বলে ধরো 4 NaOH এর, ওটা এরপরে দেখাচ্ছি, লৌহ জলীয় দ্রবণ। তাহলে NaOH কি করে ভাঙবে, Na প্লাস OH মাইনাস, আর জল কি করে ভাঙবে, H প্লাস OH মাইনাস। তাহলে এখানে কোন কিসে কে যাবে, লাল কালি কোথায় গেল, তাহলে এখানে H প্লাস যাবে, আর এখানে OH তে একটা OH যাবে, তাহলে বিক্রিয়াটা সিমিলার। তাহলে ক্যাথোড বিক্রিয়া কি হলো, আর ক্যাথোড আর অ্যানোডে উৎপন্ন গ্যাসগুলোর শনাক্তকরণ তোমরা বই থেকে দেখে নেবে, খুবই সহজ। যদি একটা আগ্নেয় পাটকাঠিকে প্রবেশ করানো হয়, মানে যেটা জ্বলছেই না, অক্সিজেন পূর্ণ যেটা হবে সেটা দপ করে জ্বলে উঠবে, আর যেটার ক্ষেত্রে হাইড্রোজেন সেটা নীল শিখায় জ্বলতে দেখা যাবে। তো অক্সিজেন যেহেতু জ্বলতে সাহায্য করে তাই ওটা বৃদ্ধি পায়। তাহলে এখানে গেল হচ্ছে H প্লাস, সে কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো, বারবার একই বিক্রিয়া আসছে, দুটো H প্লাস মিলে, দুটো H মিলে পারমাণবিক হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। আর অ্যানোড বিক্রিয়া, এখানে কে আছে, OH, ইলেকট্রন বর্জন করলো, OH মূলক হলো, 4টে OH মূলক মিলে 2 অণু জল প্লাস অক্সিজেন গ্যাস। একই বিক্রিয়া বারবার লিখতে হচ্ছে, কারণ জল থাকলে সাধারণত, তাহলে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা যায়, অ্যাসিডযুক্ত জলের এবং ক্ষারযুক্ত জলের এবং লবণযুক্ত জলের, তিনটেই দেখিয়ে দিলাম। গলিত NaCl দেখলাম। এবার আমাদের তড়িৎ বিশ্লেষণের যেটা লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে, কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ।
কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণটা আমরা দেখে নিই। তাহলে কপার সালফেট CO2 প্লাস SO4 ডবল মাইনাস আর জল H প্লাস এই ঘটনা, এটা একটা ব্যতিক্রমী বিক্রিয়া। এখানে কি দেখা যায়, এখানে দেখো কপার আর হাইড্রোজেন, এখানে কিন্তু আমাদের কপারটা নিচে থাকে তাই কপার যাবে, ক্যাথোডে তাহলে কপার যাবে, ক্যাথোড নিয়ে কোনো সমস্যা নেই। অ্যানোডের একটু ঘটনা আছে, তো এখানে দুটো অ্যানায়ন আছে, OH মাইনাস আর SO4 ডবল মাইনাস। তো এই দুটোর ক্ষেত্রে ইলেকট্রন বর্জন করার প্রবণতা অ্যানোডে যা যে পরিমাণ, তার থেকে Cu পরমাণু ইলেকট্রন ত্যাগ করে Cu2+ রূপে দ্রবণে চলে আসার প্রবণতা বেশি। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এখানে কে যাবে, এই যাবে, আর এখানে এরা দুজনের মধ্যে কেউ যাবে না। তাহলে ক্যাথোড বিক্রিয়াটা দেখো, ক্যাথোড বিক্রিয়া তাহলে কি দাঁড়ালো, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করলে কিন্তু OH যেত, কিন্তু যেহেতু কপার তড়িৎদ্বার ব্যবহার করেছি তাহলে এখানে কি গেল, Cu2+ গেল, দিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করলো, ধাতব কপার রূপে অধক্ষিপ্ত। তাহলে তামার আস্তরণ হবে ক্যাথোডের গায়ে, আর অ্যানোডে কি হবে, কপার পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ রূপে দ্রবণে চলে আসবে, কারণ Cu2+ এর ইলেকট্রন বর্জন করার প্রবণতা সালফেট বা হাইড্রক্সিল আয়ন অপেক্ষা অ্যানায়ন অপেক্ষা অধিক, সেই কারণে Cu2+ চলে আসবে। তার মানে দেখো, আমরা যদি ছবিতে ভাবি, এই ধরো কপার সালফেট, কপার সালফেট নীল রঙের হয়, নীল রঙেই দেখাচ্ছি একটা দ্রবণ, কপার সালফেট দ্রবণ নিলাম, তার মধ্যে কপার তড়িৎদ্বার ব্যবহার করছি, কপার মানে লাল, ইলেকট্রোড গুলো লাল দেখতে হবে। তো এটা কি হবে, এর গায়ে এসে কপার জমা হবে ক্যাথোডে, ক্যাথোডটা আস্তে আস্তে মোটা হতে থাকবে। কেন, কপার গুলো অধক্ষিপ্ত হচ্ছে ক্যাথোডের উপর, এটা ক্যাথোড, মানে এটা হচ্ছে মাইনাস। আর অ্যানোডের কি হবে, প্রথমে থেকে এরকম ছিল, কপার তড়িৎদ্বারে এসে কপার গুলো এসে জমা হচ্ছে, তাহলে Cu2+ গুলো এদিকে চলে আসছে, দিয়ে ছবিটা ক্লিয়ার আসছে, ছবিটা ক্লিয়ার আসা খুব দরকার, হ্যাঁ মোটামুটি বোঝা যাচ্ছে। তো Cu2+ রূপে আমি ছবিটা একটু উপরে আঁকি, তোমাদের বুঝতে অসুবিধা হবে। এটা খুব ভালো করে করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তুতের জলীয় দ্রবণ নিয়েছি, এর মধ্যে আমরা ইলেকট্রোড ব্যবহার করছি, কপার আলো দিয়েই দেখালাম, এটা হলো মাইনাস, ব্যাটারি যুক্ত করলাম না, ব্যাটারি যুক্ত আছে ধরে নাও। কি দেখা যাবে, Cu2+ গুলো এর গায়ে এসে জমা হচ্ছে, তাহলে Cu2+ গুলো চলে আসছে এখানে, গিয়ে ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার রূপে অধক্ষিপ্ত হচ্ছে। তার ফলে কি হবে, ক্যাথোডটা আস্তে আস্তে মোটা হতে থাকবে, যে অংশটা পুরোটা হবে কিন্তু যতটা ডুবে আছে, আর অ্যানোড থেকে কপার যেহেতু বেরিয়ে আসছে, অ্যানোডের নিম্ন অংশটা মানে যতটা ডুবে আছে
সেই অংশটা দেখা যাবে সরু হয়ে আসছে। কেন সরু হচ্ছে? কারণ এখান থেকে ইলেকট্রন বর্জন করে Cu2+ চলে আসছে দ্রবণে, সেটাই আবার যেন এখানে চলে যাচ্ছে। তাহলে Cu2+টা অ্যানোড থেকে বের হচ্ছে, ক্যাথোডে চলে যাচ্ছে, তার ফলে দ্রবণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। দ্রবণের গাঢ়ত্বের মানে যত হারে এখান থেকে Cu2+ দ্রবণে আসছে ঠিক সমহারে যেন এখান থেকে কপারগুলো চলে যাচ্ছে এর গায়ে। তাহলে অ্যানোডটা আস্তে আস্তে মোটা হচ্ছে, পুরোটাই দেখাতে হবে। যতখানি অংশ নিমজ্জিত আছে তরলে, দ্রবণে যতটা অংশ থাকবে তার গায়ে এসে কপারগুলো জমা হবে। তাহলে এই হচ্ছে আমাদের কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের চিত্র। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা ভালো করে অবশ্যই করার চেষ্টা করবে। এরপর আমরা করব তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ। তড়িৎ বিশ্লেষণ কি কাজে লাগে সেটা আমাদের বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথম চলে আসছি তড়িৎ লেপন। তড়িৎ লেপন মানে একটা ধাতুর উপর একটা ধাতুর লেপন দিতে হবে। ধরো আমরা লোহার চামচে নিকেল প্রলেপ করতে চাইছি, নিকেল দিয়ে চকচকে হবে, দেখতে ভালো লাগবে। তাহলে উদ্দেশ্য কি কি? একটা হচ্ছে স্থায়িত্ব বৃদ্ধি, যেগুলো সক্রিয় ধাতু তাদের সক্রিয়তা কমানোর জন্য, স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য কম সক্রিয় ধাতুর অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়, যার ফলে তার স্থায়িত্ব বৃদ্ধি পায় এবং সৌন্দর্য বৃদ্ধি পায়। এই দুটোর উদ্দেশ্যে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। তাহলে অধিক সক্রিয় ধাতুকে ধাতুর উপর কম সক্রিয় ধাতু প্রলেপ। ওকে, যাই হোক, তো যেটা অধিক সক্রিয় ধাতু, দেখো এক্ষুনি কি দেখলাম, কপার অ্যানোডে থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে আসে, Cu2+ গুলো বেরিয়ে এসে কপার ক্যাথোডে জমা হচ্ছে। তাহলে ক্যাথোডটাকে যেটা অধিক সক্রিয় হবে, এখানে অধিক সক্রিয় যে ধাতুটা, অধিক সক্রিয় ধাতু যেটা, সেটা ব্যবহার করবো ক্যাথোডে। মানে যার উপর লেপন দেবো সেটা হলো ক্যাথোড, আর কম সক্রিয় ধাতু হলো অ্যানোড। তাহলে অ্যানোড হিসেবে ব্যবহার করা কোনটা? যেটা দিয়ে প্রলেপ দেওয়া হবে সেটা হলো তার বিশুদ্ধ ধাতুকে ব্যবহার করা হবে অ্যানোডে, যার উপর প্রলেপ দেওয়া হবে সেটা হবে ক্যাথোডে, আর যে পদার্থের লেপন দেওয়া হবে, মানে যে ধাতুর লেপন দেওয়া হবে, সেই ধাতুর কোনো লবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে। এই তিনটে কন্ডিশন তড়িৎ লেপন দেওয়ার জন্য। তাহলে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ কেন দেওয়া হচ্ছে? স্থায়িত্ব বৃদ্ধি। যেমন লোহাতে মরচে পড়ে যায়, তার উপর যদি আমরা লেপন করে দিই তাহলে মরচে করতে পারবে না, জলবায়ুর কন্ট্যাক্টে আসতে পারবে না, তো সেটাকে আমরা বলছি তড়িৎ লেপন। তাহলে যেটা দিয়ে লেপন করব সেটা হচ্ছে অ্যানোড, যার উপর লেপন করব সেটা হচ্ছে ক্যাথোড, আর যে পদার্থে, যে ধাতব পদার্থে লেপন হবে তার কোনো লবণকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে গলিত বা দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখি, যেমন লোহার চামচে নিকেল
প্রলেপ, মানে আমরা যে চামচগুলো ব্যবহার করি তাতে কিন্তু একটা করে নিকেলের প্রলেপ দেওয়া থাকে, নাহলে কিন্তু জং পড়ে যেত, কালো হয়ে যেত। তার জন্য লোহার চামচে নিকেল প্রলেপ দিতে। ক্যাথোড তাহলে কি হবে? ক্যাথোড হচ্ছে যার উপর লেপন দেবো, লোহার চামচে লেপন দেবো, তাহলে ক্যাথোড হলো লোহার চামচ। একটা উদাহরণ বলে দিচ্ছি, অ্যানোড হবে যার প্রলেপ দেবো, কিসের প্রলেপ দেবো? নিকেলের, তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ নিকেল পাত বা নিকেল দণ্ড। আর তড়িৎ বিশ্লেষ্য কি ব্যবহার করতে হবে? নিকেল সালফেট। ও বোরিক অ্যাসিডের মিশ্রণকে মিশ্রণের দ্রবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ঠিক আছে। তাহলে নিকেল সালফেট আর বোরিক অ্যাসিডের মিশ্রণ আমরা নেব, দিয়ে এটাকে ব্যবহার করবো। আমরা একটা উদাহরণ দিলাম, এছাড়া তোমরা তামার লেপন দেখে নেবে, তোমাদের বইতে দেওয়া থাকবে, সোনা রূপো এগুলো দেখে নেবে, ঠিক আছে। এছাড়াও আর কি দেখবে বলে দিলাম, তামা সোনা রূপো সোনা এর লেপন, ক্যাথোড অ্যানোড, তড়িৎ বিশ্লেষ্য, এই তিনটে বিষয় অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তাহলে তামা সোনা আর রূপো এই তিনটে একটু দেখে নেবে, তাছাড়া নিকেল, এই চারটে দেখলেই এর বাইরে কোনো কিছু আসে না বোর্ড এক্সামে। এরপর আমরা যেটা দেখবো, তড়িৎ লেপন তো হলো প্রথম প্রয়োগ, তোমরা অন্য উদাহরণগুলো পড়বে। এবার ধাতু নিষ্কাশন বিষয়টা একটু দেখে নিতে হবে। সোডিয়াম, ক্যালসিয়াম এগুলো তড়িৎ তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, তাদের ক্ষেত্রে সেগুলিকে তাপ প্রয়োগ করে বিগলিত করে ধাতু নিষ্কাশন করা হয়। তীব্র তড়িৎ ধনাত্মক সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তাপ প্রয়োগ করে বিগলিত করা হয়। তাহলে এটা হচ্ছে ধাতু নিষ্কাশন। কাদের হয়? যারা তীব্র পজিটিভ ধাতু, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, এদের কি করা হয়? তাপ প্রয়োগ করে বিগলিত করা হয়। বিগলিত মানে গলিয়ে ফেলা হয়, গলিয়ে ফেলে তার থেকে ধাতু নিষ্কাশন করা হয়। যেমন অ্যালুমিনা থেকে মানে Al2O3 থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। কি করে পাওয়া যায়? এটা করার জন্য একটা মিশ্রণ নেওয়া হয়। প্রথম হচ্ছে অ্যালুমিনিয়াম। কি মিশ্রণ? মিশ্রণ থাকবে অ্যালুমিনিয়াম, Al2O3, এটা থাকবে 20%। তাহলে অ্যালুমিনিয়াম আমাদের নিতে হবে হচ্ছে 20%, দেখতে পাচ্ছি আমরা। এরপর নিতে হবে ক্রায়োলাইট, এটা হচ্ছে 60% Al3.3NaF, এটা নিতে হবে 60%। আর নিতে হবে ফ্লুওস্পার, এই তিনটার মিশ্রণকে বিগলিত করতে হবে 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ক্যালসিয়াম ফ্লুরাইড। এই তিনটে মিশ্রণটাকে 900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিগলিত করা হবে।
900 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটাকে বিগলিত করব, দিয়ে গ্রাফাইট তড়িৎদ্বার ব্যবহার করে বিগলিত করে এর ভিতরে গ্রাফাইট তড়িৎদ্বার দিয়ে গ্রাফাইট তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ প্রবাহ পাঠানো হলে কি দেখা যাবে? আমার ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশিত হলো। তো বিক্রিয়াগুলো দেখি। কি কি আছে? অ্যালুমিনিয়াম আছে। অ্যালুমিনিয়াম কোথায় কোথায় আছে? আমাদের এখানে আছে আর এখানে আছে। তাহলে এটা কি করে হবে? লিকুইড হয়ে গেছে, মানে গলিত করা হয়। 2Al3 প্লাস 3O2 মাইনাস, আর Al3 কি করে ভাঙবে? Al3 প্লাস 3F মাইনাস। কে আগে যাবে? কে আগে যাবে? অক্সিজেন। তাহলে এখানে যাবে অ্যানোডে যাবে অক্সিজেন, ক্যাথোডে যাবে অ্যালুমিনিয়াম। আর ক্লোরাইডটা ছিল উপরে, তারপরে ছিল অক্সিজেন। তাহলে ক্যাথোড বিক্রিয়া কি Al3 প্লাস, সেখানে গিয়ে 3টে ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে হলো Al। ধাতব অ্যালুমিনিয়াম পেয়ে গেছে 3Al, Al। আর ওখানে তাহলে কে যাচ্ছে? অক্সাইড যাচ্ছে। অ্যানোড বিক্রিয়া কে যাবে? O2, 3O2 মাইনাস। তাহলে 6টা ইলেকট্রন ত্যাগ করলো, 6টা ইলেকট্রন বর্জন করে 3টে অক্সিজেন মূলক, 6টা মূলক মিলে 3 অণু অক্সিজেন গ্যাস। ধাতব অ্যালুমিনিয়াম পাচ্ছি সলিড। তাহলে ক্যাথোডে পেলাম অ্যালুমিনিয়াম, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পেলাম ক্যাথোডে, আর অ্যানোডে পেলাম অক্সিজেন গ্যাস। ঠিক আছে, এবার লাস্ট যে টপিক সেটা হচ্ছে অ্যানোড মাড। এটা মুখে বলে দিচ্ছি, তোমরা পড়ে নেবে। যখন অবিশুদ্ধ কপার অ্যানোড ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করা হয়, কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয় অবিশুদ্ধ কপার অ্যানোড ব্যবহার করে, তখন অবিশুদ্ধ অ্যানোডের মধ্যে, অ্যানোড থেকে যখন Cu2+ গুলো 2টো ইলেকট্রন বর্জন করে বেরিয়ে আসে, তখন তার সাথে ওই যে অবিশুদ্ধ রূপে বিভিন্ন মূল্যবান ধাতু, যেমন কপার বলছি, আমার মার্কারি, প্লাটিনাম, সিলভার, গোল্ড প্রভৃতি, সেগুলো বেরিয়ে আসতে থাকে। এবার আমরা যদি অ্যানোডকে ঘিরে একটা মসলিনের পর্দা দিয়ে, মসলিন কাপড় দিয়ে একটা পর্দা দিয়ে আবদ্ধ করে দিই, তাহলে যেগুলো অবিশুদ্ধিগুলো বেরিয়ে আসে সেগুলো মসলিনের পর্দায় এসে জমা হতে থাকে, এবং ওই যে জমা হয় সেটা দেখতে হয় কেমন মতন? মাডের মতন বা কাদার মতন। সেই জন্য এইটাকে বলা যায় অ্যানোড মাড। তো এই মাড থেকে আমরা কি করতে পারি? বিভিন্ন মূল্যবান ধাতু, প্ল্যাটিনাম, সিলভার, গোল্ড, এগুলোকে সংগ্রহ করে পেতে পারি। সেই জন্য এগুলো খুবই মূল্যবান এবং দামি ধাতু। তো অবিশুদ্ধ কপার থেকে কিভাবে মূল্যবান ধাতুগুলোকে আমরা পাচ্ছি, সেটাই হচ্ছে অ্যানোড মাডের প্রধান গুরুত্ব। এটাই আমাদের এখানে পড়তে হবে। অ্যানোড মাডটা শর্ট কোশ্চেন হিসেবে আসে, অ্যানোড মাড কি এবং সেটা তাহলে কি করে পাবো? যখন অবিশুদ্ধ কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ বা ধাতু নিষ্কাশন করব, সেই ক্ষেত্রে অ্যানোডের গায়ে যদি মসলিনের পর্দা লাগিয়ে দেওয়া হয়, তাহলে তার ভিতরে কাদার আকারে বিভিন্ন মূল্যবান ধাতু, যেগুলো অবিশুদ্ধি রূপে ছিল কপার অ্যানোডের মধ্যে, সেগুলো নির্গত হতে থাকে এবং জমা হতে থাকে। এটাকেই বলা হচ্ছে অ্যানোড মাড। অ্যানোড মাড থেকে বিভিন্ন মূল্যবান ধাতুগুলো আমরা সংগ্রহ করতে পারি। তোমরা কথাটা লিখে নেবে। লেখা নামলে অনেকটাই লেন্দি ক্লাস হয়ে গেল আজকে। তো তড়িৎ বিশ্লেষণের যাবতীয় বিষয়গুলো একটু আলোচনা করে দিলাম। নেক্সট দিন 2021-এর মাধ্যমিকের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই নিয়ে একটা ভিডিও আসবে এবং সেটা আমরা করে ফেলবো এবং কিছু প্রশ্ন আলোচনা করব বিগত দিনের মতো। তোমরা পড়তে থাকো, তোমাদের মাধ্যমিকের হয়তো ডেট পিছিয়ে যাবে, যা শুনতে পাচ্ছি। তো যাই হোক, সম্পূর্ণ চ্যাপ্টারটা রিভাইজ করলাম আজকে আমরা একবার।
তো তোমরা দেখতে থাকো এবং ভালো করে পড়তে থাকো। এই বলেই শেষ করছি। আবার সামনের দিন পরবর্তী অংশ মানে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আমরা ফিরে আসবো। তোমরা সবাই ভালো থেকো এবং মন দিয়ে সবাই পড়াশোনা করো, ঠিক আছে? আজকে এই বলেই শেষ করো।